ভারত আমাদের মুক্তিযুদ্ধের সময় সহযোগিতা করেছিল, এটা ইতিহাসের এক অবিস্মরণীয় অধ্যায়। কিন্তু সেই সহায়তাকে ব্যবহার করে দিল্লি আমাদের রাজনীতিতে স্থায়ী প্রভাবের বিস্তারের পথ খুলে দেয়। মৈত্রী চুক্তি, প্রতিরক্ষা সহযোগিতা, সীমান্ত নীতি ও অর্থনৈতিক চুক্তিগুলো ধীরে ধীরে বাংলাদেশের সার্বভৌমত্বের বুননকে দুর্বল করে তোলে। বন্ধুত্ব এর আবরণে শুরু হয় আধিপত্যের কৌশল, যা কখনো খোলামেলা, কখনো গোপন গোয়েন্দা কার্যক্রমের মাধ্যমে বিস্তৃত হয়েছে আমাদের বাংলাদেশে। যে বিশ্বাস করত একটি স্বাধীন জাতির আত্মমর্যাদা কখনো আপোষের বিষয় নয়, যে ছিল ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বিপ্লবী কণ্ঠস্বর, সেই সাহসী চেতনার নাম শহীদ ওসমান হাদি। এই গ্রন্থ ভারতীয় আধিপত্যবাদের কালো ছায়া উৎসর্গ করা হলো তার স্মৃতির প্রতি, যিনি আমাদের মনে করিয়ে দিয়েছিলেন স্বাধীনতা শুধু ইতিহাস নয়, স্বাধীনতা একটি চলমান দায়িত্ব। তার আদর্শ, তার দৃঢ়তা এবং অন্যায়ের বিরুদ্ধে অবিচল অবস্থান এই লেখার প্রতিটি পাতায় নীরবে প্রেরণা হয়ে থাকুক। শ্রদ্ধায়, সাহসে ও সত্যের প্রতি অঙ্গীকারে শহীদ ওসমান হাদির প্রতি এই বইটি উৎসর্গ করা হলো। 1947 সালে ব্রিটিশ উপনিবেশিক শাসনের অবসানের পর উপমহাদেশ বিভক্ত হয়ে গঠিত হয় দুটি স্বাধীন রাষ্ট্র, ভারত ও পাকিস্তান। ধর্মের ভিত্তিতে সংগঠিত এই দেশ বিভাগ শুধু মানচিত্রের সীমারেখায় বদলে দেয়নি, কোটি কোটি মানুষের জীবনেও এনেছিল গভীর আলোড়ন ও বেদনা। ভারত এবং পাকিস্তান নামের দুই রাষ্ট্রের জন্ম হলেও পাকিস্তানের একটি অংশ ছিল সুদূর পূর্বে, অর্থনৈতিক ও সাংস্কৃতিক দিক থেকে পশ্চিমাংশ থেকে বহুটা আলাদা। পূর্ব পাকিস্তানের জনগণ শুরু থেকেই রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকারহীনতার বঞ্চনা নিয়ে বৈষম্যের সম্মুখীন হতে থাকে। পরবর্তী 2 দশকে ভারত ও পাকিস্তানের সম্পর্ক বিরোধ ও সংঘাতের মধ্য দিয়ে অগ্রসর হয়। উভয় পক্ষই নিজ নিজ অবস্থান সুদৃঢ় করতে ক্রমশ সচেষ্ট হয়ে ওঠে। 1960-এর দশকের শেষ ভাগে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নেতৃত্বে দেশের নিরাপত্তা ও কূটনৈতিক কৌশল পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়। এই সময়ে প্রতিষ্ঠিত হয় ভারতের বিশেষ গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং, সংক্ষেপে যেটা বলা হয় র, যা প্রতিবেশী রাষ্ট্রগুলোর রাজনৈতিক গতিবিধির উপর নিবিড় নজর রাখতে শুরু করে। পাকিস্তানের পূর্বাঞ্চলে বেড়ে ওঠা বাঙালি জাতীয়তাবাদী আন্দোলনকেও ভারত তখন তার কৌশলগত স্বার্থে ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করে এবং পরোক্ষ সমর্থন যোগাতে থাকে। 1971 সালে সেই অবিশ্বাস ও উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছায় যখন পূর্ব পাকিস্তানের জনগণ স্বাধীনতার দাবিতে পশ্চিম পাকিস্তানি শাসনের বিরুদ্ধে রক্তক্ষয়ী সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে। পাকিস্তানি সেনাবাহিনীর নৃশংস অভিযানের জবাবে বাঙালিরা অকাতরে ত্যাগ স্বীকার করে মুক্তিযুদ্ধে অংশ নেয়। ইন্দিরা গান্ধী তার নেতৃত্বে ভারত সরকার বাংলাদেশের মুক্তিবাহিনীকে প্রশিক্ষণ ও অস্ত্র সহায়তা দেয় এবং পাকিস্তানের সঙ্গে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ে। দীর্ঘ 9 মাসের মুক্তিযুদ্ধের শেষে এক সাগর রক্তের বিনিময়ে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ঘটে। নতুন জাতিরাষ্ট্র হিসাবে বিশ্বের মানচিত্রে আত্মপ্রকাশ করে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে শক্তির ভারসাম্যে এক নতুন অধ্যায়ের সূচনা করে। 1971 সালে যুদ্ধ জয়ের পর ভারত উপমহাদেশে প্রধান আঞ্চলিক শক্তি হিসাবে আত্মপ্রকাশ করে এবং প্রতিবেশী দেশগুলোর রাজনীতি ও নীতি নির্ধারণে তার প্রভাব ক্রমেই বেড়ে চলে। মুক্তিযুদ্ধ পরবর্তী বাংলাদেশ রাষ্ট্র সামরিক অভ্যুত্থান সেই অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করে। প্রতিবেশী পরাশক্তির হস্তক্ষেপের শঙ্কাও সদা বিদ্যমান ছিল, যা নবজাত রাষ্ট্রকে তার সদ্য অর্জিত সার্বভৌমত্ব রক্ষার চ্যালেঞ্জে সবসময় সতর্ক থাকতে বাধ্য হয়েছে।
কয়েক দশকের ক্ষমতার পালাবদল ও রাজনৈতিক সংগ্রামের পর অবশেষে বাংলাদেশ গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ধীরে ধীরে প্রাতিষ্ঠানিক রূপ পেতে থাকে। 1909 সালে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ পুনরায় ক্ষমতায় আসে এবং পরবর্তী 15 বছর তার সরকার দেশ শাসন করে। এই দীর্ঘ শাসন আমলে উন্নয়ন ও অগ্রগতির কথা বলা হলেও বিরোধী মত দমন, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করা এবং বৃহৎ প্রতিবেশী রাষ্ট্রের প্রতি অতিরিক্ত নির্ভরতা সহ নথি স্বীকারের অভিযোগ ধাপে ধাপে প্রবল হতে থাকে। ভারতের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখে চলা হাসিনা সরকারকে অনেকে আঞ্চলিক রাজনীতির বিচারে দিল্লির ঘনিষ্ঠ মিত্র এবং বাংলাদেশে ভারতের স্বার্থ রক্ষাকারী হিসাবে অভিহিত করতেন। দেশের অভ্যন্তরে এসব নিয়ে বিতর্ক ও অসন্তোষ ক্রমশ তীব্র হয়, যা সাধারণ মানুষের মনে পরিবর্তনের আকাঙ্ক্ষাকে জাগিয়ে তোলে। 2024 সালের শুরুতে অনুষ্ঠিত বিতর্কিত জাতীয় নির্বাচনের পর দেশের পরিস্থিতি অশান্ত হয়ে ওঠে এবং সরকার বিরোধী আন্দোলন জোরদার হতে থাকে। বিশেষ করে শিক্ষার্থী ও যুব সমাজ কিছু নীতিগত বৈষম্যের বিরুদ্ধে রাজপথে নেমে আসে। তাদের ন্যায়সঙ্গত দাবির আন্দোলন সরকারি নিপীড়ন ও ক্ষমতাসীন দলের ক্যাডারদের আক্রমণে ক্রমেই সহিংস রূপ ধারণ করে। বাড়তে থাকা জনরোষ ও অভূতপূর্ব গণ আন্দোলনের মুখে অবশেষে 2024 সালের আগস্ট মাসে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ ত্যাগ করে দেশ থেকে বাধ্য হন, যার মাধ্যমে তার টানা 15 বছরের শাসনের অবসান ঘটে। এই নাটকীয় ঘটনায় বাংলাদেশের রাজনীতিতে এক নূতন অধ্যায়ের সূচনা হয়, যেখানে জনগণের আকাঙ্ক্ষা ও জাতীয় সার্বভৌমত্বের প্রশ্ন আবার কেন্দ্রবিন্দুতে এসে দাঁড়িয়েছে। উপরোক্ত ঐতিহাসিক প্রেক্ষাপট ও সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের আলোকে বিগত কয়েক বছরে আমি বিভিন্ন জার্নাল, সংবাদপত্রে বাংলাদেশের স্বাধীনতা, রাষ্ট্রের রাজনৈতিক অভিযাত্রা এবং আঞ্চলিক ক্ষমতার ভারসাম্য নিয়ে একাধিক প্রবন্ধ লিখেছি। সেই প্রকাশিত প্রবন্ধগুলোর মধ্য থেকে নির্বাচিত রচনাগুলো একত্রিত করে বর্তমান গ্রন্থটি প্রণয়ন করা হয়েছে। প্রতিটি লেখায় সংশ্লিষ্ট সময়ের প্রেক্ষাপটে ঘটনার বিশ্লেষণ উপস্থাপন করেছি। ভারত আমাদের মুক্তিযুদ্ধের সময় সহযোগিতা করেছিল, এটা ইতিহাসের এক অবিস্মরণীয় অধ্যায়। কিন্তু সেই সহায়তাকে ব্যবহার করে দিল্লি আমাদের রাজনীতিতে স্থায়ী প্রভাবের বিস্তারের পথ খুলে দেয়। মৈত্রী চুক্তি, প্রতিরক্ষা সহযোগিতা, সীমান্ত নীতি ও অর্থনৈতিক চুক্তিগুলো ধীরে ধীরে বাংলাদেশের সার্বভৌমত্বের বুননকে দুর্বল করে তোলে। বন্ধুত্ব এর আবরণে শুরু হয় আধিপত্যের কৌশল, যা কখনো খোলামেলা, কখনো গোপন গোয়েন্দা কার্যক্রমের মাধ্যমে বিস্তৃত হয়েছে আমাদের বাংলাদেশে। এই বইয়ে আমি সেই জটিল ইতিহাসের বিশ্লেষণ করতে চেয়েছি, যেখানে বন্ধুত্বের হাসির আড়ালে শাসনের হিসাব, কূটনীতির পেছনে আছেন গোয়েন্দা নকশা, আর সহযোগিতার নামে চলছে প্রভাবের বাণিজ্য। গত 5 দশকের রাজনৈতিক ও সামরিক ঘটনা প্রবাহ, পার্বত্য চট্টগ্রামে পাহাড়ের অশান্তি, তিস্তা চুক্তির অচল অবস্থা, মিডিয়া ও সংস্কৃতিতে ভারতীয় আগ্রাসন, কিংবা বাংলাদেশের রাজনীতিতে দিল্লির হস্তক্ষেপ, সবই একে একে এই ভারতীয় আধিপত্যের কালো ছায়ার অংশ। এই বহুমুখী দৃষ্টিভঙ্গির সংকলন জাতীয় ইতিহাসের ধারাবাহিকতার পরিপ্রেক্ষিতে বর্তমান পরিস্থিতিকে গভীরভাবে অনুধাবন করতে পাঠকদের সহযোগিতা করবে বলে আমি বিশ্বাস করি। দেশের ইতিহাসের দীর্ঘ পরিক্রমা থেকে অর্জিত শিক্ষা ও প্রেরণা আমাদের আগামী দিনের পথ চলায় পাথে হয়ে উঠুক, এই কামনাই রইল। বাংলাদেশের জন্মলগ্ন থেকে এক অদ্ভুত বৈপরীত্য তাকে ঘিরে রেখেছে স্বাধীনতার চেতনা ও নির্ভরতার বাস্তবতা। 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা, কিন্তু স্বাধীনতার পরপরই দেখা গিয়েছে নূতন এক ধরনের নিয়ন্ত্রণ, এক নূতন ধরনের পরাধীনতা। সেই নিয়ন্ত্রণ দৃশ্যমান নয়, বরং এক অদৃশ্য ছায়ার মতো আমাদের রাষ্ট্রযন্ত্র, রাজনীতি, অর্থনীতি ও সমাজে বিস্তৃত হয়ে আছে। এই বই সেই ছায়ার রাজনীতি উন্মোচনের প্রয়াস চালিয়েছে। আমি
সামরিক কর্মকর্তা হিসাবে দীর্ঘদিন রাষ্ট্রের নিরাপত্তা ও গোয়েন্দা অঙ্গনে কাজ করেছি। দেশের ভেতর ও বাইরে নানা দায়িত্ব পালনের অভিজ্ঞতা থেকে দেখেছি কিভাবে বিদেশি শক্তিগুলো আমাদের আভ্যন্তরীণ দুর্বলতাকে ব্যবহার করে নিজেদের স্বার্থে প্রভাব বিস্তার করে। বিশেষ করে ভারতের নীতি ছিল বাংলাদেশকে এক ধরনের নিয়ন্ত্রিত নির্ভরশীল রাষ্ট্র হিসাবে রাখা, যেখানে ঢাকায় ক্ষমতাসীন সরকার যেই হোক দিল্লির স্বার্থ যাতে অক্ষুণ্ণ থাকে। এই মানসিক উপনিবেশের বিরুদ্ধে জাতীয় ঐক্য চেতনার পুনর্জাগরণ এখন সময়ের দাবি। ভারতীয় আধিপত্যের কালো ছায়া কেবল একটি বিশ্লেষণধর্মী বই নয়, এটি বাংলাদেশের আত্মপরিচয় ও সার্বভৌমত্ব রক্ষার আহ্বান। এখানে আলোচনা করা হয়েছে ভারতীয় আধিপত্যের নানা দিক, রাজনীতি, অর্থনীতি, গোয়েন্দা কার্যক্রম, সংস্কৃতি ও মিডিয়া, এবং পাশাপাশি প্রস্তাব করা হয়েছে প্রতিরোধের দার্শনিক ও কৌশলগত পথ। কারণ রাষ্ট্র কেবল অস্ত্র দিয়ে টিকে থাকে না, টিকে থাকে চেতনা, আত্মমর্যাদা ও ঐক্যের শক্তিতে। এই বইয়ের উদ্দেশ্য কাউকে শত্রু বানানো নয়, বরং সত্য উন্মোচন করা। বন্ধুত্ব তখনই টেকসই হয় যখন তা সমতার ভিত্তিতে দাঁড়ায়। ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ হওয়া উচিত, কিন্তু সেই বন্ধুত্ব যেন মর্যাদার সাথে নির্ভরতায় নয়। আজ সময় এসেছে ছায়া থেকে বেরিয়ে আলোয় দাঁড়াবার, যেখানে বাংলাদেশ নিজের নীতি, নিজের স্বার্থ ও নিজের জাতীয় গর্বের ভিত্তিতে বিশ্বে এগিয়ে যাবে। আমি বিশ্বাস করি ইতিহাসের সত্যকে লুকিয়ে রাখা যায় না। ইতিহাস শেষ পর্যন্ত সেই সব মানুষকেই সম্মান জানায় যারা অন্যায় আধিপত্যের বিরুদ্ধে দাঁড়ায়। change tv.press, এক ফোঁটা হলুদও নেই।